২৪ জুলাই গণঅভ্যুত্থানের শেষ মুহূর্তে নোয়াখালীতে শহীদ হন ২০ থেকে ২৫ জন আন্দোলনকারী। এত মানুষের মৃত্যুর পরও আন্দোলন থেকে সরে যায়নি ছাত্র জনতা। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর রাস্তায় নেমে আসে বিজয় উল্লাসে মাতেন মানুষরা। এ যেন নতুন স্বাধীনতা। নোয়াখালী থেকে মাসুদ পারভেজের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন জীবন আহমেদ। দিনটি ছিল ৪ আগস্ট। স্বৈরাচার শেখ হাসিনার পতন দ্বার প্রান্তে। নোয়াখালীর রাজপথ ছিল ছাত্র জনতার দখলে। জেলা জামে মসজিদ, বেগমগঞ্জ চৌরাস্তা, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্মৃতিস্তম্ভে জড়ো হতে থাকে হাজারো মানুষ। আইনশৃঙ্খলা বাহিনীর নির্বিচারে গুলির মধ্যেও রাজপথ দখল রাখেন অকুতোভয় যোদ্ধারা। ছাত্র জনতার প্রবল প্রতিরোধের মুখে পিছপা হটে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। হানাদার বাহিনীর গুলিতে শহীদ হন ২০ থেকে ২৫ জন। পতন নিশ্চিত জানতে পেরে চৌমুহনী পৌর মেয়র, স্থানীয় সংসদ সদস্য ও তাদের দলীয় লোকজন পালিয়ে যায়। বিক্ষুব্ধ ছাত্র জনতা আগুন ধরিয়ে দেয় চৌমুহনী পৌরসভা ও সোনাইমুড়ি থানা। ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলে ছাত্র জনতা রাস্তায় নেমে এসে উল্লাস করে। আর এ দৃশ্য মনে করিয়ে দেয় স্বাধীনতা আসলে কি। আমরা সবাই একসাথে হয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলন আমরা সাকসেস করি। আমরা ৫ তারিখে এই আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছি। আর আমরা এই মুহূর্তে সরকারের কাছে দাবি জানাই যে আমাদের যে আন্দোলনের ফসল, যে জুলাই সনদ, এই জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন করা হোক। যে আশা নিয়ে এত মানুষ অকাতরে প্রাণ দিয়েছে, সেই বৈষম্যহীন একটি দেশ দেখতে চান রাজনীতিবিদরা। এই জুলাই আগস্ট আজকে আমাদেরকে যে ঐক্যবদ্ধ হওয়ার শিক্ষা দিয়েছিল, আমরা জাতি ধর্ম নির্বিশেষে সকলেই যে আমরা রাস্তায় নেমে পড়েছিলাম, সেই জিনিসটি মানুষ সেদিন উপলব্ধি করেছিল। জুলাইতে যারা আহত হয়েছে, নিহত হয়েছে, তাদেরকে উপযুক্ত মর্যাদা দেওয়া দরকার এবং জুলাই সনদ বাস্তবায়ন হওয়া দরকার। জুলাইয়ের উপর যে গণভোট হয়েছে, সেই গণভোট বা গণরায় বাস্তবায়ন হওয়া দরকার। এত ত্যাগের বিনিময়ে অর্জিত নতুন স্বাধীনতার সূর্য যাতে অস্তমিত না হয়, সেই দাবি শহীদ জুলাই যোদ্ধা পরিবারের। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। জামায়াতে ইসলামের আমির ও সংসদের বিরোধী দলের নেতা ডক্টর শফিকুর রহমান বলেছেন, সবকিছুর বিনিময়ে জুলাইকে বাঁচিয়ে রাখা হবে। বৈষম্য দূর করতে জুলাই এসেছিল, নতুন করে সেই বৈষম্য এদেশে মেনে নেওয়া হবে না। জাতীয় প্রেসক্লাবে লেবার পার্টি আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। ডক্টর শফিকুর রহমান বলেন, নির্বাচনে গণভোটের পক্ষে বিএনপি অবস্থান নিয়েছে। এখন দলটি গণভোটকে অস্বীকার করছে। সংবিধানের দোহাই দিয়ে জনগণের রায়কে স্বীকার না করলে বর্তমানে দেশে কোনো সরকার বা বিরোধী দল নেই। জনগণের ভোটকে সম্মান করলে জনগণ সরকারকে সম্মান জানাবে। মন্তব্য করে জামায়াত আমির বলেন, দলীয়করণ থেকে সরকারকে ফিরে আসতে হবে। প্রশাসক পদে দলীয় পরাজিত লোকদের বসিয়ে নতুন নজির স্থাপন করা হয়েছে। দেশের মানুষ এটা প্রত্যাখ্যান করেছে। জনগণের সাথে দেয়া ওয়াদা পূরণে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বিরোধী দলের নেতা বলেন, পুরনো নির্যাতনের স্মৃতি ভুলে অতীতের ফ্যাসিস্টদের মতোই আচরণ করছে বিএনপি। সরকারে গিয়ে মাসুল আপনাদেরকেই দিতে হবে। আমরা জানি রাজপথ আমাদের ঠিকানা, আসল ঠিকানা। সেই রাজপথে নামলে অনেক কিছু হতে পারে। হ্যাঁ, হতে পারে ফাঁসির তক্তায় দাঁড়ানো লাগতে পারে। নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছে, হয় জেলে আর না হয় কবরে। আমি বলবো না, আগের সরকারও আরেকটা জায়গা তৈরি করেছিল, সেটা আয়না করে। এরকম যত ঘর হোক, সকল ঘরকে ইনশাআল্লাহ আমরা কোনো পাত্তাই দেব না। আমরা অঙ্গীকারবদ্ধ, গণভোটের রায় বাস্তবায়ন হবে, ইনশাআল্লাহ বাংলাদেশে হবে। বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে পুলিশ ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে তৈরি হওয়া আকাঙ্ক্ষা পূরণে পুলিশ সদস্যদের কাজ করতে হবে। পুলিশের সহযোগিতা নিতে গিয়ে কোনো ব্যক্তি যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়ে পুলিশ সদস্যদের সতর্ক করেন তিনি। সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস পুলিশ ব্যাচের প্রথম পর্যায়ের মৌলিক প্রশিক্ষণ শেষে
সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন। ডিজিটাল অপরাধ দমন ও সাইবার নিরাপত্তার জন্য কারিগরি দক্ষতা অর্জন করে সাধারণ মানুষের অকৃত্রিম বন্ধু ও সেবক হিসেবে নিজেদের গড়ে তুলতে নবীন পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান সালাউদ্দিন আহমদ। পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে আয়োজিত সমাপনী কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন তিনি। বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে অন্যান্য সকল প্রতিষ্ঠানের ন্যায় পুলিশ বাহিনীও ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকার বিশ্বাস করে পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং পুলিশ হবে জনগণের কৃত্রিম বন্ধু। আমাদের নির্বাচনী ইশতেহারে আমরা দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করেছি জননিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত করে একটি আধুনিক, সেবাধর্মী ও মানবিক সংস্থায় রূপান্তর করাই আমাদের মূল লক্ষ্য। সরকারের সমালোচনা করা অপরাধ নয় উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, রাষ্ট্রের সমালোচনা করলে অপরাধ হিসেবে গণ্য হবে, তাই সাংবাদিকদের জন্য ৭৩-এর আইনটি সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, ক্ষমতা, স্বাধীনতা, দায়িত্বশীলতা এই তিনের সমন্বয়ে গণমাধ্যমে কমিশন গঠন করা হবে। রাষ্ট্র পরিচালনায় জবাবদিহিতা নিশ্চিত করা এবং দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তোলা জরুরি। তথ্যমন্ত্রী বলেন, জুলাই গণ অভ্যুত্থানের সময় অনেক সাংবাদিক তৎকালীন সরকারকে টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন। যদি সেই সরকার টিকে যেত তাহলে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিণতি কি হতো সেই প্রশ্ন করেন তিনি। সাংবাদিকদের বাক স্বাধীনতা রক্ষায় আইন তৈরির কথা জানান মন্ত্রী। আগমনের কারণে একটা নস্টালজিক ফিলিংস তো আমাদের যে এখানে অ্যাক্ট, সেই অ্যাক্টের মধ্যে যখন করতে হয়, হলফনামা দিতে হয়, তখন সরকার বিরুদ্ধে কিছু করবে না বলে একটা কথা আছে। এই ক্ষেত্রে আইনগত পরিবর্তন করে এটাকে রাষ্ট্রবিরোধিতার জায়গাতে আমরা নিয়ে আসবো। সরকার না, সরকারের বদলে এটা রাষ্ট্র হয়ে যাবে। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন সহ ৫ জনকে ৫ দিন করে মোট ১০ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। সকালে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩-এর বিচারক মোতাসিম বিল্লাহ শুনানি শেষে এই আদেশ দেন। চট্টগ্রাম মহানগর ও জেলা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ফটিকছড়ির ২টি হত্যা ও অস্ত্র মামলায় ১০ দিনের রিমান্ডের আদেশ দেন আদালত। এর আগে এ দুটি মামলায় ডেভিড ইমনের বিরুদ্ধে ৭ দিন করে ১৪ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। আদালত শুনানি শেষে ২ মামলায় ৫ দিন করে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। অন্য একটি আদালতে ম্যাজিস্ট্রেট মোহাম্মদ লোকমান চৌধুরী হাটহাজারীর একটি হত্যা মামলায় ডেভিড ইমনকে গ্রেফতার দেখানোর আদেশ দেন। বিএনপি ন্যায় বিচার, আইনের শাসন এবং সামাজিক ইনসাফ প্রতিষ্ঠা করতে চায় বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশে একটা দীর্ঘ লড়াই হয়েছে, সংগ্রাম হয়েছে এবং ফ্যাসিস্ট একটা শাসন ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে। নতুন একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে, এই সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। বলেন, যদি গণতন্ত্র চর্চা হয় তাহলে বাকি সব কাজ সুন্দরভাবে এগিয়ে যাবে। এর আগে সকালে ঠাকুরগাঁও ডায়াবেটিক্স সমিতির আয়োজনে নেপাল ও বাংলাদেশের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত ফ্রি আই ক্যাম্পের উদ্বোধন করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নতুন একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে, সেই সম্ভাবনা হচ্ছে যে গণতান্ত্রিক ব্যবস্থাকে সুদৃঢ় করা, জুডিশিয়ারিকে একটা সত্যিকার অর্থে একটা ন্যায় বিচারের কোনো রকম আপনার প্রভাবমুক্ত একটা জুডিশিয়ারি যেন তৈরি করতে পারি, তাহলে আমাদের সাধারণ নাগরিকরা উপকৃত হবে। আমরা একটা প্রশাসনকে যদি দক্ষ প্রশাসন হিসেবে গড়ে তুলতে পারি, তাহলে রাষ্ট্র উপকৃত হবে। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে আবাসিক, শিল্প ও সিএনজি চালিত যানবাহনে গ্যাস সংকট অব্যাহত রয়েছে। চট্টগ্রাম ও নোয়াখালীতে বেশ কিছু সিএনজি স্টেশন বন্ধ থাকতে দেখা গেছে। গ্যাসের চাপ স্বাভাবিকের তুলনায় কম থাকায় বাসা বাড়িতে রান্নার ক্ষেত্রেও বাড়ছে ভোগান্তি। দ্রুত সংকট সমাধানের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। আপিল শাহরিয়ারের রিপোর্ট। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটছেই না, বরং দিন দিন বাড়ছে।
রাজধানীর কয়েকটি সিএনজি ফিলিং স্টেশনে ঘুরে দেখা যায় যানবাহনের দীর্ঘ সারি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও গ্যাস না পাওয়ার অভিযোগ রয়েছে। সকালে লাইন দিলাম 2টা 3টা বাজে, আবার রাত 9টার পরে লাইন দিলাম, ভোর সকাল 8টা 9টা 10টা বেজে যায়, মানে 10-12 ঘন্টা লেগে যায়। যে পাম্পে দেওয়া অনেক পাম্পে মনে করেন যে গ্যাস দিচ্ছে না, গ্যাস পাম্প বন্ধ করে রাখছে। এই জন্য মনে করেন যে দিন ভর আমরা ভাড়াও মারতে পারতেছি না। আমরা যেই টাকা গ্যাস বেশি তাতে আমাদের বিদ্যুৎ বিল হয় না, স্টাফ খরচ তো বাদ। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন সিএনজি অটোরিকশা চালকরা। কমে গেছে আয়, জীবিকা নির্বাহ হয়ে পড়েছে কঠিন। বর্তমানে ভাই আমরা খুব অশান্তিতে আছি এবং খুব কষ্টে আছি। বউলা নিয়ে ঢাকা শহর চলাটা খুব কষ্ট হইতেছে আমার, বুঝছেন। এবারে মালিকরা যদি কই 200 টাকা জমা কম নেন, মালিকরা বলে না কেমনে 200 টাকা জমা কমলেও দেবো না। গ্যাস লইতে গেলে 70 টাকা 80 টাকা গ্যাস ঢোকে, কিন্তু দেখা যায় 2 টিপ মারতে গেলেই গ্যাস শেষ হয়ে যায়। কিন্তু কতক্ষণে গাড়ি চালামো, 4-5 ঘন্টা 6 ঘন্টা যায় গ্যাস লইতে। মালিক ঘরে গেলে 1 টাকা জমা কম নিতে চায় না। ঢাকার বাইরেও খুলনা, নোয়াখালী সহ বিভিন্ন জায়গায় গ্যাস সংকটে বেশ কয়েকটি সিএনজি স্টেশন সাময়িক বন্ধ রয়েছে। গ্যাসের স্বল্প চাপের প্রভাব পড়েছে বাসাবাড়িতেও। গ্যাস না থাকায় চুলা জ্বলছে না ঢাকা, চট্টগ্রাম সহ দেশের কোনো কোনো এলাকায়। বর্তমানে আসলে আমাদের জীবনযাত্রা অনেকটা কঠিন হয়ে এসছে, কারণ প্রতিদিনই দেখা যায় আমাদের গ্যাসের সংকট। চুলা জ্বালাতে আসি কিন্তু চুলা জ্বালাতে পারি না। কখন গ্যাস যায় আসে আমরা জানি না, বলতেই পারি না। এভাবে তো আসলে চলতে পারে না। গ্যাস নির্ভর বিভিন্ন কারখানায় ব্যাহত হচ্ছে উৎপাদন। দ্রুত সমস্যার সমাধানের দাবি সবার। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দায়ের করা মামলায় জেলা ছাত্রদলের সভাপতি রাজীব আহমেদ রিঙ্গন সহ 11 জনের জামিন মঞ্জুর করেছে আদালত। দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুল মান্নানের আদালতে আসামিদের পক্ষে জামিন আবেদন করা হলে শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। জামিনপ্রাপ্তরা হল জেলা ছাত্রদল সভাপতি রাজীব আহমেদ রিঙ্গন সহ মোট মামলার 11 জন আসামি। গত 30 জুলাই হবিগঞ্জে এনসিপির জুলাই পথযাত্রায় হামলার অভিযোগে জেলা ছাত্রদল সভাপতি রাজীব আহমেদ রিঙ্গন সহ 11 জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাতনামা বেশ কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করা হয়। সংযুক্ত আরব আমিরাতের আইন অনুযায়ী চলছে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের বিচার প্রক্রিয়া। সেখানে তিনি জামিনে থাকতে পারেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বিকেলে রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের তিনি বলেন, বেনজিরকে ফিরিয়ে আনতে দেশটির সরকারের সাথে প্রয়োজনীয় কাগজপত্র আদান প্রদান চলছে। এদিকে দুবাই বেনজিরের জামিনের আদেশ বাতিলের জন্য ল ফার্ম নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বিস্তারিত নাহিদ প্রিন্সের রিপোর্টে। গোপালগঞ্জের বিঘার পর বিঘা জমি, বিলাসবহুল রিসোর্ট আর পরিবারের নামে বিপুল ব্যাংক ব্যালেন্স, জ্ঞাত আয় বহির্ভূত এমন আকাশচুম্বী দুর্নীতির তদন্ত শুরু হতেই সপরিবারে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ। তবে পালিয়েও শেষ রক্ষা হচ্ছে না তার। সংযুক্ত আরব আমিরাতের আইন অনুযায়ী দুবাইয়ে এখন চলছে সাবেক আইজিপির বিচার প্রক্রিয়া। বিপুল অবৈধ সম্পদ ক্রোকের আদেশের পর এবার এই পলাতক আসামিকে দেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া আরও জোরালোভাবে এগিয়েছে। রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনার অগ্রগতি নিয়ে প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বেনজির আহমেদের হস্তান্তর বিষয়ে ঢাকা ও আবুধাবির মধ্যে কূটনৈতিক ও আইনি যোগাযোগ অব্যাহত আছে। আইন অনুযায়ী তাদের কোর্ট সেইভাবে তাদের লিগ্যাল প্রসেসে কাজ চলছে, সেখানে জামিন পেয়ে থাকতে পারেন। কিন্তু বাংলাদেশ সরকারের সাথে সংযুক্ত আরব আমিরাতের সরকারের তারা কিছু তথ্য আমাদের কাছ থেকে স্পেসিফিক জানতে চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে, সেটা আমরা তাদেরকে সরবরাহ করেছি। বেনজিরকে ঢাকায় বাংলাদেশে ফিরিয়ে এনে তার বিচার কাজ এখানে সম্পন্ন করা যাবে। অন্যদিকে সাবেক এই পুলিশ প্রধানের জামিন বাতিল করে দ্রুত দেশে ফেরাতে দুবাইয়ের ল ফার্ম নিয়োগের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজশাহী পুলিশ লাইন্সে পুলিশ কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। অন কন্ডিশন এখানে তার ইউএই লিভ না করার শর্তে বেল দিয়েছে। কি শর্ত আমি সার্টিফাইড কপিটা জোগাড় করতে বলেছি এবং আমাদের যে ল ফার্ম নিয়োগ হয়েছে তাদেরকে আমরা ইনস্ট্রাকশন দিয়েছি যেন এই বেল ক্যান্সেলেশনের জন্য তারা পার্সু করে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যথাযথ আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া সম্পন্ন করে ইন্টারপোলের সহায়তা কিংবা দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে খুব দ্রুতই এই আসামিকে দেশের মাটিতে কাঠগড়ায় দাঁড় করানো হবে। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা।
রাজধানীর উত্তরখান এলাকায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মচারীদের উপর হামলা চালিয়েছে একটি গার্মেন্টসের মালিক ও শ্রমিকরা। ঘটনার কারণ জানতে ও আহতদের দেখতে সেখানে গেলে উত্তরের প্রশাসক শফিকুল ইসলাম খান এবং স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর হোসেনের উপর চড়াও হন গার্মেন্টস কর্মীরা। এসব ঘটনায় কমপক্ষে 10 জন আহত হয়েছেন। হামলার সাথে জড়িত সন্দেহে 4 জনকে আটক করেছে পুলিশ। বিস্তারিত নাজিবুর রহমানের রিপোর্টে। দায়িত্ব পালনের সময় ডিএনসিসি পরিচ্ছন্নতা কর্মীদের উপর হামলা চালায় স্থানীয় এক গার্মেন্টসের কর্মীরা। এতে গুরুতর আহত হয়েছেন 4 জন পরিচ্ছন্নতা কর্মী। খবর পেয়ে ঘটনাস্থলে যান প্রশাসক শফিকুল ইসলাম ও ঢাকা 18 আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর হোসেন। এ সময় হামলার কারণ জানতে চাইলে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। মারধর করছেন কেন? মারলেন কেন আপনারা? আপনি কি চার্জ করছেন না শুনতে চাচ্ছেন? চার্জ করতেছেন আপনাকে। চার্জ করছি এর আগে আপনাকে বলে গেছি কেন আপনি? হামলায় জড়িতদের আটক করার সময় বাধে বিপত্তি। উপস্থিত গার্মেন্টস কর্মী ও মালিকদের সহযোগীরা আবারও হামলার চেষ্টা করে। প্রশাসক ও সংসদ সদস্যদের লক্ষ্য করে ইট পাটকেল ছুটতে থাকে। হামলা করা হয় আইন শৃঙ্খলা বাহিনীর উপরও। অ্যারেস্ট করার পর ওরা ফ্যাক্টরি থেকে আমাদের অতর্কিত হামলা করতেছে। আমাকে এখানেও দেখেন বাড়ি দিয়েছে, মারছে, উষ্টাইছে, লাইটাইছে। আরেকটা পারবিন 2টা বুকো লাত্তি মারছে। আমগো লোকের পিঠির উপরে পিস্তল ধরছে। তখন আমরা কি ঠিক থাকি? আমরা গেছি তারে মারছে। একটা মহিলা ভুলেও বাদ হয় নাকি স্যার, কিন্তু মার দিছে সবারই। ঠিক আছে স্যার। পরে মুঠোফোনে যোগাযোগ করা হলে এই ঘটনায় জড়িতদের ছাড় না দেওয়ার কথা জানান প্রশাসক শফিকুল ইসলাম খান। আমাদের পরিচ্ছন্নতা কর্মীদের হুমকি ধমকি দিচ্ছিল। তো একটা পর্যায়ে আজকে তাদের গার্মেন্টসের শ্রমিক সহ নিজে উপস্থিত থেকে আমাদের 8 জন পরিচ্ছন্ন কর্মীকে তারা বেধড়ক পিটায়। এখনো তারা হসপিটালে ভর্তি আছে। অলরেডি আমাদের মামলা প্রক্রিয়াধীন, অলরেডি থানায় গিয়েছে। যারা আমাদের পরিচ্ছন্ন কর্মীরা এখানে কাজ করেন, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আছেন এবং এসিডব্লিউ যারা আছেন তারা সবাই সেখানে আছেন। তারা আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অলরেডি আমরা নির্দেশ দিয়েছি। কয়েক ঘন্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আটক করা হয় 4 জনকে। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকার চারপাশে নৌপথ সচলের পাশাপাশি নদীর নাব্যতা ও পানি প্রবাহ স্বাভাবিক রেখে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকার চারপাশে নৌপথগুলো সচল করারও সিদ্ধান্ত হয় প্রধানমন্ত্রীর সাথে ঢাকার নৌপথ চালু সংক্রান্ত এক সভায়। তারেক রহমান বলেন, নতুন সম্ভাবনাময় শিল্পকে শক্তিশালী করে বহুমুখী রপ্তানি অর্থনীতি গড়ে তুলতে কাজ করছে সরকার। হাসান মাহমুদের রিপোর্ট। 2004 সালে ঢাকার চারপাশের নদীতে প্রথম চালু হয়েছিল ওয়াটার বাস। পরবর্তীতে 2010 এবং 13 সালে যাত্রী স্বল্পতা, নদী দূষণ, অতিরিক্ত পরিচালনা ব্যয় এবং ব্যাপক দুর্নীতিসহ নানা কারণে 2 দফায় মুখ থুবড়ে পড়ে চক্রাকার নৌ চলাচল। রাজধানীর যানজট নিরসনের ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে নগরকে ঘিরে থাকা নৌপথগুলো সচল করতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তার সচিবালয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে আবারও সিদ্ধান্ত নেওয়া হয়। আগ্রহী বেসরকারি কোম্পানিগুলোর প্রস্তাব বিবেচনা করে তাদের সুযোগ দেওয়ার বিষয়েও সিদ্ধান্ত হয় বৈঠকে। প্রতিবন্ধকতা অনেক আছে, দূষণ আছে এবং এই রুটটাকে যাত্রী বান্ধব করে কিভাবে ওয়াটার বাস চালু করা যায়, যার ফলে যাত্রীরা যাতায়াতও করতে পারে আবার বিনোদনও পায়, পর্যটনটা উৎসাহিত হয়, সেই লক্ষ্যে সমন্বিত মিটিং। এটা মনোরম পরিবেশে সে আশুলিয়া থেকে চিন্তা করলেন যে সে সদরঘাটে আসবেন, সে চলে আসলো ওই পথে। কেউ হয়তো ওখান থেকে নারায়ণগঞ্জ যাবেন, সে ওই পথে যেতে উৎসাহিত হলো। 2 মাসের একটা পরিকল্পনা নেওয়া হয়েছে যে 2 মাস পরে আমরা বেসরকারি খাতকে হয়তো এখানে ইনভলভ করতে পারবো। আন্তর্জাতিক পর্যায়ে আন্ডার ওয়াটার রোবোটিক ড্রোন নির্মাণ প্রতিযোগিতা মেট্রোভ 2026-এর বিশ্ব চ্যাম্পিয়ন দল MISTর শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন তার সচিবালয় কার্যালয়ে। এ সময় প্রধানমন্ত্রী তাদের অভিনন্দন জানিয়ে বলেন, তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ। প্রতিটি খাতে নিজ নিজ অবস্থান থেকে দক্ষতার সঙ্গে কাজ করলে দেশ আরও দ্রুত এগিয়ে যাবে, এমনটা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নতুন সম্ভাবনাময় শিল্পকে শক্তিশালী করে বহুমুখী রপ্তানি অর্থনীতি গড়ে তুলতে কাজ করছে সরকার। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।